নমস্কার, ঋতব্রতের সাথে কিছুক্ষণ এই চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। দেখুন, 4 মে থেকে তৃণমূল কংগ্রেসে যে মুষল পর্ব শুরু হয়েছে সেটা কিন্তু এখনও চলছে এবং সেটা যে খুব তাড়াতাড়ি থামবে সেটা কিন্তু বোধ হচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে, ঋতব্রত ব্যানার্জি যার নেতৃত্বে একটা বিদ্রোহী ব্লক তৈরি হয়েছিল বিধানসভার ভেতর, সেটা যে ধারে ভারে এতটা বাড়বে সেটা কি আমরা আন্দাজ করতে পেরেছিলাম? আমি ভেবেছিলাম যে এটা হয়তো খুব একটা দীর্ঘস্থায়ী হবে না। তৃণমূল কংগ্রেস যে ভাঙবে, অভিষেক ব্যানার্জির নেতৃত্বকে যে অনেকে অস্বীকার করবেন, সেটার একটা আন্দাজ ছিল, সেটার অবশ্যই একটা পূর্বাভাস ছিল। কিন্তু ঋতব্রত ব্যানার্জির যে তৃণমূল কংগ্রেস, সেখানে যে এত মানুষের সমাগম হবে, বিশেষ করে এমন নেতারা এসে জুটবেন যারা এককালে মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসকে ডিফাইন করতেন। ফিরহাদ হাকিম, অনুব্রত মণ্ডল, জ্যোতিপ্রিয় মল্লিক, এরা কারা ছিলেন? এরা মমতা ব্যানার্জির নাক চোখ এরকম ছিল। মানে মমতা ব্যানার্জি এদের চোখ দিয়ে দেখতেন, এদের নাক দিয়ে শুকতেন, এদের মাথা দিয়ে ভাবতেন এবং তৃণমূল কংগ্রেসের বহু ডিসিশন সেটা তারাই নিত। পরবর্তীকালে অভিষেক ব্যানার্জি আইপ্যাক চলে আসার পর অবশ্যই তাদের এই একটা যে তীব্র ক্ষমতা, আনচ্যালেঞ্জড পাওয়ার, সেটা হয়তো আগের মতো ছিল না, কিন্তু তাও কিন্তু এরা স্ব ক্ষেত্রে অনেক ক্ষমতার অধিকারী শুধু ছিলেন তেমনটাই নয়, তারা তৃণমূলের অগ্রসারীর নেতা ছিলেন। কিন্তু আমরা কি দেখছি, যে তারা এখন গিয়ে জুটেছেন ঋতব্রত ব্যানার্জির তৃণমূলে। আচ্ছা, আপনি বলুন তো, ঋতব্রত ব্যানার্জি কি সেই দলের নেতা যে মমতা ব্যানার্জির সমান্তরালে তার নাম উচ্চারিত হবে? মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস, ঋতব্রত ব্যানার্জির তৃণমূল কংগ্রেস, অর্থাৎ মমতা ব্যানার্জির সমান্তরালেই তো তার নাম উচ্চারিত হচ্ছে আজকাল, টিভি মিডিয়া থেকে শুরু করে, ইউটিউব থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। তো ঋতব্রত ব্যানার্জি কি সত্যি সেই দলের নেতা যে মমতা ব্যানার্জির সাথে কম্পিট করতে পারেন? নয় তো। কিন্তু তৎসত্ত্বেও মমতা ব্যানার্জির সাথে তার নাম উচ্চারিত হচ্ছে এবং তার যে তৃণমূল, তার নেতৃত্বে যে তৃণমূল, সেই তৃণমূলের ছত্রছায়া এসে জুটছে এইসব নামি দামি নেতারা, এবং তারা মমতা ব্যানার্জিকে ছেড়ে ঋতব্রত ব্যানার্জির কাছে আসছে। তো খুব ইন্টারেস্টিং ব্যাপার। আপনি যদি রাজনীতি নিয়ে চর্চা করেন, বিশ্লেষণ করেন, এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট একটা অবজারভেশন যে এটা কেন হচ্ছে। দেখুন, অ্যানালাইজ যদি আমরা করি, একটা কম্প্রিহেন্সিভ অ্যানালাইসিস যদি আমরা করি, তবে কিন্তু আমরা দেখব এর পেছনে মূলত 2-3টে কারণ মেজর রোল প্লে করছে। প্রথমটা হচ্ছে আইনের হাত থেকে বাঁচা। বেশিরভাগ নেতা যারা মমতা ব্যানার্জির হার্ডকোর লয়ালিস্ট, তাদের হাত তো পরিষ্কার নয়, তাদের শার্টের রঙও সাদা নয়। তারা বিভিন্ন ধরনের কুকর্মে যুক্ত, বিভিন্ন ধরনের অভিযোগ গত 15 বছর ধরে তাদের বিরুদ্ধে জমা হয়েছে, এবং যেভাবে ধীরে ধীরে প্রসেসিংগুলো হচ্ছে এবং শুরু হয়েছে, তাতে কিন্তু অনেকেই জানেন যে আমার বিরুদ্ধে যদি তদন্ত হয় তাহলে আমাকে শ্রীঘরে থাকতে হবে। উদয়ন গুহ, সুজিত বসু, শওকত মোল্লা কেউ বাঁচেনি। সুতরাং আমরা যদি ঋতব্রত ব্যানার্জির তৃণমূলের ছত্রছায়া না চলে আসি, মমতা ব্যানার্জির সাথে থাকি, তবে হয়তো সরকার আমাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে এবং স্বাধীনভাবে নিরপেক্ষ তদন্ত হবে। আমরা যা করেছি তার জন্য আমাদের শাস্তি তো অবধারিত, আমাদের জেলে যাওয়া অবধারিত। এটা কিন্তু অনেকে বুঝে গেছে, এবং এই বোঝাটা কিন্তু খুব তীব্র, এবং সেই জন্যই আমরা দেখছি যে বহু নেতা যারা মমতা ব্যানার্জির ছায়া ছিল, তারা কিন্তু এখন ধীরে ধীরে সব ঋতব্রত তৃণমূলে গিয়ে যুক্ত হচ্ছে, যাতে এই পুলিশের হাত থেকে, আইনের হাত থেকে নিষ্কৃতি পাওয়া সম্ভবপর হয়। সিম্পল। জ্যোতিপ্রিয় মল্লিক, এই যে যে বরুণ বিশ্বাসের হত্যাকাণ্ড, যে ফাইলটি খুলেছে, এর যদি তদন্ত নিরপেক্ষ এবং সম্পূর্ণ হয় তাহলে তার কি অবস্থা দাঁড়াবে সেটা আমরা সবাই জানি। রেশন দুর্নীতিতে তার নাম যুক্ত ছিল, সুতরাং তার কিন্তু আইনের হাত থেকে পরিত্রাণ পাওয়ার সম্ভাবনা খুব কম। তাও কিছু সম্ভাবনা, তিনি সেটাকে এক্সপ্লোর করবার জন্য তৃণমূল কংগ্রেস, যেটা ঋতব্রত ব্যানার্জির নেতৃত্বাধীন, সেখানে চলে গেছে।
অনুব্রত মণ্ডল, মাননীয় মুখ্যমন্ত্রী বালির যে দুর্নীতি তার হিসেব স্বয়ং বিধানসভায় দিয়েছেন। বীরভূমে কি না কি হয়েছে, এবং তার মাথা তো একজনই ছিল। তো তার বিরুদ্ধে যদি নিরপেক্ষ তদন্ত হয় তবে তার স্থানও শ্রীঘরে। এরকম সবারই হিস্ট্রি রয়েছে। ফিরহাদ হাকিমের নাম তো একটা চার্জশিটও অধুনা যুক্ত হয়েছে। অর্থাৎ সব দিক থেকেই কিন্তু এরা বিপদে পড়ে আছে এবং তারা শেষ চেষ্টা করছে আইনের হাত থেকে বাঁচবার জন্য, ঋতব্রত ব্যানার্জির তৃণমূলে যাওয়ার জন্য। কারণ একটা অবস্থা তৈরি হয়েছে যে এই অবস্থায় মনে হচ্ছে যে ঋতব্রত ব্যানার্জির তৃণমূল সেটা প্রকারান্তরে বিজেপিরই তৈরি, এবং সরকার, রাজ্য সরকার এই মুহূর্তে সেই তৃণমূলের যারা নেতারা আছেন তাদেরকে স্পর্শ করবেন না, বা তাদের বিরুদ্ধে খুব যে রিজিড বা স্ট্রিনজেন্ট স্টেপ নেবে সেটা হয়তো হবে না। এরকম একটা অবস্থা, এরকম একটা গুজব, খোলে গুজব বা এরকম একটা খবর বাজারে রটেছে। এখন এই বিষয়টাকে চ্যালেঞ্জ করেছিলেন কুণাল ঘোষ। তিনি বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন যে শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কি তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবেন যারা এখন ঋতব্রত তৃণমূলে আছেন। শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু বলেছিলেন কুণাল ঘোষকে যে আপনি আমাকে তথ্য দিন, কেউ বাঁচবে না। অর্থাৎ তদন্ত যদি নিরপেক্ষ হয় তবে কিন্তু এরা কেউ বাঁচবে না। তবু শেষ আশা ঋতব্রত ব্যানার্জির তৃণমূলে গিয়ে যদি আমরা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারি। এটার জন্য কিন্তু 50-60% তৃণমূল নেতা যুক্ত হয়েছে এই ঋতব্রত ব্যানার্জির তৃণমূলে। দ্বিতীয় কারণ অবশ্যই অভিষেক ব্যানার্জির নেতৃত্বের প্রতি ক্ষোভ। কারণ অভিষেক ব্যানার্জি যেভাবে মালিক কর্মচারী সিস্টেমে পার্টিটা চালিয়েছে এবং সেখানে কাউকে মানুষ জ্ঞান করেননি। একজন বিধায়ককে নাকি দেখা করতে গেলে অভিষেক ব্যানার্জির সাথে অনেকটা কাঠখড় পোড়াতে হতো। তো এই যে একটা দলের মধ্যে রাজতন্ত্র সৃষ্টি করবার এমন অদ্ভুত প্রচেষ্টা, সেটা কিন্তু স্বাভাবিকভাবেই তৃণমূলের অনেক নেতা ভালোভাবে নেয়নি। এবং এই যে অভিষেক ব্যানার্জি মডেল সেটা তো মুখ থুবড়ে পড়ল, এবং যার জন্য অভিষেক ব্যানার্জির নেতৃত্ব আর কেউ স্বীকার করতে চাইছে না। অভিষেক ব্যানার্জির নেতৃত্ব নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকা অবস্থাতেই অনেক প্রশ্ন উঠেছিল। কিন্তু যেহেতু মমতা ব্যানার্জি ক্ষমতায়, অভিষেক ব্যানার্জি সেই ক্ষমতার একদম শীর্ষে বসে রয়েছেন বলাই যেত, তো যার ফলে তারা কেউ অভিষেক ব্যানার্জিকে চটাতে সাহস পায়নি। সেই জন্য প্রতিবাদটা খুব মৃদু ছিল বা ছিল না। এখন অভিষেক ব্যানার্জির হাতে কোনো ক্ষমতা নেই, তো এরাও গর্জে উঠেছে এবং সেই জন্য তারা একে একে মমতা ব্যানার্জিকে পরিত্যাগ করছেন। তার কারণ মমতা ব্যানার্জি যে নতুন কমিটি তৈরি করেছেন এবং অভিষেক ব্যানার্জিকে যে সম্পাদক হিসেবে, জাতীয় তৃণমূল কংগ্রেসের সম্পাদক হিসেবে বহাল রেখেছেন, এর মাধ্যমেই মমতা ব্যানার্জি বুঝিয়ে দিয়েছেন তিনি অভিষেক ব্যানার্জিকেই উত্তরসূরি হিসেবে প্রজেক্ট করছে, যেটা তৃণমূলের অনেক নেতারই নাপসন্দ, এবং সেই জন্য তারা হয়তো দূরত্ব বাড়িয়েছেন এবং সেটা হয়তো একটা ন্যায্য কারণ। 3 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে ক্ষমতার কাছাকাছি থাকার প্রচেষ্টা। দেখুন, এই 15 বছরে এমন অনেক নেতারই উদ্ভব হয়েছে যারা কিন্তু মমতা ব্যানার্জির সংগ্রাম দেখেনি, সেই দিনগুলোতে মমতা ব্যানার্জির সাথে ছিলেন না। তারা ক্ষমতায় যখন মমতা ব্যানার্জি ছিলেন তখন তার অনুসারী হয়েছেন, তখন তার সাথে যুক্ত হয়েছেন, এবং যার ফলে তারা কিন্তু জানেনই না যে বিরোধিতা কি করে করতে হয় এবং বিরোধী দলের গণতন্ত্র অবস্থানটা কি, এবং যার দরুন তারা চট করে ক্ষমতাটা চলে যাওয়ায় বড় অস্বস্তিতে পড়েছেন, অসহায় বোধ করছেন, এবং সেই জন্য ক্ষমতার কাছাকাছি কি করে থাকা যায় সেই সমীকরণ থেকেই তারা এই ঋতব্রত ব্যানার্জির তৃণমূলে যুক্ত হয়েছে। তো এই কারণগুলি আমার প্রাথমিকভাবে মনে হয়। দেখুন, এটা তাদের সফল পরিকল্পনা নাকি ব্যর্থ পরিকল্পনা সেটা তো সময় বলবে, কিন্তু আমার মনে হয় এটা একটা বাফার পার্টি। দেখবেন জঙ্গলে, মূল জঙ্গলে যাওয়ার আগে একটা বাফার এরিয়া থাকে, এটা হচ্ছে বাফার পার্টি। যদি 2029-এ দেখা যায় যে বিজেপি সেন্ট্রালে ক্ষমতায় এলো না, তাহলে এই বাফার পার্টি দেখবেন আবার পার্টি খেয়ে তৃণমূল কংগ্রেস, যেটা মমতাপন্থী তৃণমূল কংগ্রেস, কালীঘাট তৃণমূল, তার সাথে মিশে গেছে। আবার যদি দেখা যায় যে বিজেপি একটা অ্যাস্টাউন্ডিং রেজাল্ট করলো, তারা কিন্তু ধীরে ধীরে বিজেপির ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করবে এবং আলটিমেটলি হয়তো এনডিএতেও যুক্ত হয়ে যেতে পারে। এই বাফার পার্টির না আছে কোনো বিশ্বাসযোগ্যতা, না আছে কোনো অ্যাকাউন্টেবিলিটি, না আছে কোনো ক্রেডিবিলিটি।
পলিটিক্যাল পলিউশন এই বাফার পার্টি। নয় বিজেপি করো, নয় বিরোধিতা করো, এই দুইয়ের মাঝখানে এই অবস্থানটার কি তাৎপর্য সেটা সত্যি বোধগম্য হয় না। তো এই ছিল আজকের পর্ব। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটির সাথে থাকবেন। নমস্কার।